গল্পের শুরুতেই আমরা আমাদের কিউট নায়িকা ইয়নকে দেখতে পাই। তার বান্ধবী জিয়া তাকে ফোন করে বলছিল, জিয়াংকে দেওয়া তোমার অভিশাপ তো সত্যি হয়ে গিয়েছে। কোম্পানিতে লস হওয়ার কারণে জিয়াং তো এখন সম্পূর্ণরূপে দেউলিয়া হয়ে গিয়েছে। এই কথা শুনে ইয়ন নিউজ চেক করে দেখে সত্যি জিয়াং দেউলিয়া হয়ে গিয়েছে। এই খবরটা শুনে ইয়ন তো একটু অবাক হয়। আর এখান থেকে আমাদেরকে আগের দিনের রাতের সিন দেখানো হয়। এ হচ্ছে জিয়াং, আমাদের গল্পের হিরো, যে কিনা একটি কোম্পানির সিইও। সে তার ম্যানেজারকে সাথে নিয়ে এই নাইট ক্লাবে এসেছিল অন্য এক পার্টির সাথে বিজনেস ডিল করতে। অপরদিকে এই ক্লাবে ইয়ন আর তার বান্ধবীও ছিল। ইয়ন জিয়াং এর নামে উল্টাপাল্টা কথা বলছিল আর রাগ ঝাড়ছিল। আসলে আজ সে ইন্টারভিউ দিতে জিয়াং এর অফিসে গিয়েছিল, তবে 5 মিনিট লেট করে আসায় জিয়াং তাকে ইন্টারভিউ থেকে রিজেক্ট করে দিয়েছিল। ইয়ন তখন বলে, আমি আগে যদি জানতাম এই অফিসের বস তুমি, তাহলে আমি কখনোই এখানে আসতাম না। এমনি তো তোমার মতো খাটাস মার্কা বসের আন্ডারে কেই বা কাজ করতে চাইবে। আসলে ইয়ন জিয়াংকে আগে থেকেই চিনত, কারণ ছোটবেলায় তারা দুজন একই অনাথ আশ্রমে বড় হয়েছে। পরে জিয়াংকে একটি ধনী পরিবার অ্যাডপ্ট করে নেয়। ছোটবেলায় ইয়ন আর জিয়াং এর সম্পর্কটা ছিল কিছুটা টম অ্যান্ড জেরির মতো। তো জব না পাওয়ায় ইয়ন মনের দুঃখে ড্রিঙ্কস করছিল আর দোয়া করছিল জিয়াং যেন তার সিইওর পদ হারিয়ে ফেলে, তার বাড়ি গাড়ি সবকিছু যেন একদম উদাও হয়ে যায়। তারপর জিয়া ওয়াশরুমে গেলে ইয়ন যখন একা বসেছিল তখন সে বাইরে জিয়াংকে যেতে দেখে। সে জিয়াং এর পিছু করতে করতে জিয়াং এর মিটিং এর জায়গায় চলে যায়। মাতাল থাকার কারণে সেখানে সে উল্টাপাল্টা কাজ করতে শুরু করে দেয়। যেমন কখনো ক্লায়েন্টদের সামনে জিয়াং এর নামে আজেবাজে কথা বলতে থাকে, আবার কখনো মাইক নিয়ে গান গাইতে থাকে। জিয়াং ম্যানেজারকে ইশারা করে বলে মেয়েটিকে বাইরে নিয়ে যেতে। ইয়ন তখন জিয়ানের খুব কাছাকাছি চলে আসে। এই সময় জিয়া এখানে এসে ইয়ংকে নিয়ে যায় এবং ইয়নের এমন ব্যবহারের জন্য সবার কাছে ক্ষমা চায়। তবে ইয়নের এ উল্টাপাল্টা কাজের জন্য জিয়াং এর প্রজেক্টটা তো হাতছাড়া হয়ে যায়। এমনিতেই বেশ কিছুদিন যাবৎ কোম্পানির লস যাচ্ছে, তার উপর এই প্রজেক্টটা হাতছাড়া হয় জিয়ানের আরো বেশি লস হয়ে যায়। সে একেবারে নিঃস্ব হয়ে পড়ে, তার সবকিছু ব্যাংকের দখলে চলে যায়। গার্ড যখন তাকে এবং তার ম্যানেজারকে জিনিসপত্র সহ কোম্পানি থেকে চলে যেতে বলছিল, তখন জিয়া তাদের একটা ছবি তুলে নেয় এবং এই খবরটা ইয়নকে জানায়। আর এখান থেকে সিনটা বর্তমানে চলে আসে। বর্তমানে দেখা যায় জিয়াং এর অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে খাবার পর্যন্ত কিনতে পারছিল না। শপের মালিক তখন বাহিরে এসে ফ্রিতে জিয়াংকে কিছু খাবার দেয়। ঠিক তখনই আবার ইয়ন এ পথ দিয়ে যাওয়ার সময় পুরো ঘটনাটা দেখতে থাকে। সে জিয়াং এর এ অবস্থা দেখে হাসতে থাকলে জিয়াং বলে, তুমি হাসছো কেন? এসব কিছু তো তোমার জন্যই হয়েছে। এই বলে সে ইয়নকে আগের দিনের ভিডিওটা দেখায়। জিয়াং বলে, আমি চাইলে পুলিশকে ভিডিওটি দেখিয়ে তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি। এই কথাটা শুনে ইয়ন তো একটু ভয় পেয়ে যায় আর জিজ্ঞাসা করে, এখন আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? জিয়াং বলে, আজকের জন্য ইয়ং যেন তার বাসায় জিয়াংকে থাকতে দেয়। ইয়ন তো প্রথমে কিছুতেই রাজি হতে চায় না। জিয়াং আবারও ওই ভিডিওর কথা বললে বাধ্য হয়ে ইয়ন তাকে নিজের বাসায় নিয়ে আসে। এবার জিয়াং ইয়নকে খাবার বানিয়ে নিয়ে আসার অর্ডার করলে ইয়ন জানিয়ে দেয় সে পারবে না। জিয়াং তখন তার হাত থেকে দামি ঘড়িটি খুলে ইয়নকে দিয়ে বলে, এটা বিক্রি করলে তুমি অনেক টাকা পেয়ে যাবে। সাথে সাথে ইয়ন চলে যায় জিয়াং এর জন্য খাবার রান্না করতে। খাবার খাওয়ার পর জিয়াং বলে, রাতে সে কোথায় থাকবে? ইয়ন বলে, তার বাসায় এক্সট্রা কোনো বেড নেই, তাই জিয়াং যেন সোফাতেই ঘুমিয়ে পড়ে। জিয়াং বলে সে ড্রেস চেঞ্জ না করে ঘুমাতে পারে না। ইয়ন বলে সে এখন ছেলেদের পোশাক কোথায় পাবে? তখন তার মাথায় একটি দুষ্ট বুদ্ধি আসে। জিয়াং চেঞ্জ করে বাইরে আসলে দেখা যায় তার গায়ে ইয়নের পোশাক রয়েছে। তাকে দেখে ইয়ন তো অনেক হাসতে থাকে। জিয়াং বলে, এত এত হাসার কিছুই নেই। কিন্তু ইয়ন তো হাসতে হাসতে পড়ে যেতে গেলে জিয়াং তাকে ধরে নেয়। সোফার উপরে থাকা একটা খেলনা বারবার বলছিল, ভালো হয়েছে জিয়াং এখন গরিব হয়ে গিয়েছে। এটা শুনে জিয়াং তো অনেক বিরক্ত হয়। ইয়ন তার হাত থেকে খেলনাটা নিতে গেলে
জিয়াং সেটা দেয় না। যাক, পরের দিন সকালে জিয়াং এর ম্যানেজার তার সাথে দেখা করে এবং তার আর ইয়নের কিছু ছবি দেখিয়ে বলে কেউ তাদের ছবি তুলে ইন্টারনেটে আপলোড করে দিয়েছে, লোকজন তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। জিয়াং বলে এতে তার কোনো কিছুই যায় আসে না। ম্যানেজার বলে ইয়ন নামের ওই মেয়েটা সেদিন মিটিং এর মাঝখানে ঢুকে পড়েছিল, তবে জিয়াং তাকে তেমন কিছুই বলেনি। এর কারণ কি? জিয়াং তখন একটু স্মাইল করে। অন্যদিকে আমরা দেখি ইয়ন একটি ভলেন্টিয়ার কমিউনিটিতে যোগ দিয়েছে আর মিস্টার জু হচ্ছে তাদের লিডার। বক্সের সাথে ধাক্কা খেয়ে জু পড়ে যেতে নিলে ইয়ন তাকে ধরে নেয়। ইয়ন যখন বলে জুয়ের নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, তখন ব্লাড দেখে জু তো একদম সেন্সলেস হয়ে পড়ে। বাসায় ফেরার পর ইয়ন দেখে জিয়াং লাগেজ নিয়ে তার বাসার সামনে বসে রয়েছে। ইয়ন জিজ্ঞাসা করে সে আবার কেন এখানে এসেছে। তোরে জিয়াং বলে সে এখানে কিছুদিন থাকার জন্য সব জিনিসপত্র সাথে করে নিয়ে এসেছে। ইয়ন বাড়ির ভিতরে গিয়ে বলে জিয়াং যেন থাকার জন্য অন্য কোনো জায়গা খুঁজে নেয়। জিয়াং তখন জোর করে ভিতরে ঢুকতে গেলে ইয়ন তাকে বাধা দেয়। এদিকে এদেরকে দেখে পাশের ফ্ল্যাটের এক আন্টি মনে করে জিয়াং কোনো বকাটে ছেলে। ইয়নও তার সাথে তাল মিলায়, ফলে মহিলাটির হাতে মার খেয়ে জিয়ান তো আপাতত এখান থেকে চলে যায়। একটু পর ইয়নের নামে একটি পার্সেল আসে। ইয়ন মনে করে জিয়াং হয়তো চলে গিয়েছে, তবে দেখা যায় পার্সেলটা হাতে নিয়ে জিয়ান বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং সুযোগ পেয়ে সেই ইয়নের বাড়ির ভিতরে ঢুকে পড়ে। আসলে সেও ছিল নাছুর বান্দা। যাক, ইয়ন তাকে ধাক্কা দিয়ে বাইরে পাঠাতে গিয়ে নিজে জিয়াং এর উপরে পড়ে যায় আর ভুলবশত তাদের এখানে ফার্স্ট কিস হয়ে যায়। এই সময় আবার জিয়া ইয়নের বাড়িতে আসছিল। দরজার সামনে এই দৃশ্য দেখে সে বলে আমি কি ভুল সময় এসে পড়লাম? ইয়ন তাড়াতাড়ি করে উঠে পড়ে আর বলে এরকম কিছুই না। তারপর তো জিয়া এই ঘটনার জন্য ইয়নকে টিস করতে শুরু করে দেয়। ইয়ন বলতে থাকে আরে তুমি যা ভাবছো তেমন কিছুই আমাদের মধ্যে নেই, এটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। জিয়া বলে তাহলে জিয়াং তোমার বাড়িতে কি করছে? ইয়ন তখন তাকে পুরো ঘটনাটা খুলে বলে। অন্যদিকে দেখা যায় জিয়াং ইয়নের বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। সে দেখে একটি রুমে ব্যাট সহ প্রয়োজনীয় সকল জিনিসপত্রই রয়েছে। জিয়াং বুঝতে পারে তার মানে ইয়ন তাকে আগের দিন মিথ্যা কথা বলেছিল যে তার বাসায় এক্সট্রা কোনো ব্যাট নেই, তবে সম্পূর্ণ রুমটা ছিল প্রচন্ড অগুছালো। পরের সিনে দেখা যায় ইয়ন বাড়িতে ফিরলে জিয়াং বলে তার আর অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, ইয়ন যেন তাকে কয়েকটা দিন এখানে থাকতে দেয়। কোম্পানির সব ঝামেলা মিটে গেলে সে এখান থেকে চলে যাবে। ইয়ন বলে সে তাকে এখানে থাকতে দিতে পারে, তবে একটা শর্ত আছে, বাসা ভাড়া, ইলেকট্রিসিটি বিল এবং অন্যান্য সবকিছুর জন্য জিয়াংকে অর্ধেক টাকা পে করতে হবে। জিয়ান ইয়নের এই শর্তে রাজি হয়ে যায়। পরের সিনে দেখা যায় জিয়াং তার ফ্রেন্ড ইমিং এর কোম্পানিতে যায় তার সাথে দেখা করতে। জিয়াং একবার ইমিংকে সাহায্য করেছিল যখন শেয়ার মার্কেটে তার কোম্পানি লস যাচ্ছিল, এই জন্য এবার ইমিং জিয়াংকে সাহায্য করতে চায়। যাই হোক, তারপর দেখা যায় জিয়াং তার ম্যানেজারকে জিজ্ঞাসা করে তাকে যে কাজটা দেওয়া হয়েছিল সেটা সে ঠিকমতো করতে পেরেছে কিনা। ম্যানেজার বলে আমি ইয়নের ব্যাপারে সবকিছু ইনভেস্টিগেশন করেছি। ম্যানেজার ডিটেলসে সবকিছু বলতে থাকে। জিয়ান একটু অবাক হয় যখন সে শুনে ইয়ন একা থাকে, কারণ সে ভেবেছিল তার মতো হয়তো ইয়নকেও কোনো পরিবার অ্যাডপ্ট করেছে। এত বছর তার ইয়নের সাথে কোনো রকম যোগাযোগ না থাকায় সে এসব ব্যাপারে কিছুই জানতো না। বড় হওয়ার পর জিয়াং সেদিনই প্রথম ইউনকে দেখেছিল, যেদিন ইউন তার কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছিল। ম্যানেজার আরো জানায় ইয়ন এখন একটি ভলেন্টিয়ার কমিউনিটিতে যোগ দিয়েছে। এখন ইয়নের বাসায় যাওয়ার আগে জিয়াং গাড়ির ভিতরে তার অফিসের ড্রেসটা চেঞ্জ করছিল। বাইরে ম্যানেজার দেখে ইয়ন আর তার লিডার জু এদিক দিয়ে যাচ্ছে। ম্যানেজার তখন গাড়ির ভিতরে গিয়ে জিয়াংকে এ খবরটা জানায়। ইয়নকে অন্য একটা ছেলের সাথে দেখে জিয়ান তো অনেকটাই জেলাস হচ্ছিল। যাক, রাতের বেলা জিয়াং এর থাকার জন্য সেই অগোছালো রুমটা দেওয়া হয়। এরকম একটা অপরিষ্কার রুমে জিয়াং এর কিছুতেই ঘুম আসছিল না, এই জন্য সে এক্সারসাইজ করতে শুরু করে। বাইরে আবার তখন ইয়ন ঝাড়ু দিচ্ছিল। জিয়াং এর রুমের কাছে আসার পর জিয়াং এর বডি দেখে ইয়ন তো হা হয়ে তার দিকে তাকিয়ে থাকে। জিয়ান যখন এটা লক্ষ্য করে তখন সে বলে দেখা শেষ হলে বলো, এবার দরজাটা বন্ধ করি। এই কথাটা শুনে ইয়ন তো অনেকটাই লজ্জা পেয়ে যায় আর তাড়াতাড়ি করে এখান থেকে কেটে পড়ে। যাক, পরের দিন সুপারমার্কেট থেকে ফেরার পর
ইয়ন দেখে কেউ একজন তার বাসার সামনে উকিঝুঁকি দিচ্ছে। দেখা যায় এটা ছিল জিয়াং এর ম্যানেজার। পরে ইয়ন তাকে বাসায় নিয়ে যায়। আসলে রুম পরিষ্কার করার জন্য জিয়াং তাকে ডেকেছিল। অন্যদিকে আমাদেরকে ইমিংকে দেখানো হয়। তার বাসায় শ্যান নামের একটি মেয়ে এসেছিল। জিয়াংকে যে কাপল অ্যাডপ্ট করেছিল শ্যান হচ্ছে তাদেরই মেয়ে। শ্যান এতদিন বিদেশে ছিল। আজ বাড়ি ফেরার পর যখন সে জিয়াং এর অবস্থার কথা জানতে পারে তখন সে ইমিং এর কাছে আসে জিয়াং এর খোঁজ করার জন্য। তবে ইমিং জানায় সে নিজেও জানে না জিয়াং এখন কোথায় থাকছে। হতে পারে সে কোনো হোটেলে উঠেছে। আপাতত শ্যানের আর কোথাও যাওয়ার জায়গা না থাকায় সে ইমিং এর বাসায় থাকতে শুরু করে। ফ্লোরের তেলাপোকা দেখে শ্যান তো ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। চিৎকার শুনে ইমিং ভিতরে আসলে শ্যাং তাকে জড়িয়ে ধরে। ইমিং তেলাপোকাটা মেরে ফেলেছিল, তবে ভয় পেয়ে শ্যাং ততক্ষণে সেন্সলেস হয়ে পড়েছিল। অন্যদিকে ইয়নের বাসার দৃশ্য দেখানো হয় যেখানে লোডশেডিং হয়ে যাওয়ায় জিয়াং তো ইয়নের পা জড়িয়ে ধরে বসে থাকে। ইয়ন বুঝতে পারে জিয়াং অন্ধকারকে অসম্ভব ভয় পায়। ইয়ন বলে, তুমি এত বড় হয়ে গিয়েছ আর এখনো অন্ধকারকে ভয় পাও? পরের দৃশ্যে দেখা যায় জিয়াং ইয়নদের ভলেন্টিয়ার কমিউনিটিতে যোগ দিয়েছিল। সেখানে থাকা মেয়েরা বলাবলি করতে থাকে এই ছেলেটা দেখতে কতটা হ্যান্ডসাম। জু তার পরিচয় জিজ্ঞাসা করলে জিয়াং তার নাম বলে এবং যখন বলতেই যাবে সে ইয়নের বাসায় থাকে তখন ইয়ন তাকে থামিয়ে দিয়ে বলে সে তার প্রতিবেশী। তারপর জু সবাইকে তাদের কাজে যেতে বলে। সেখানে কিছু আন্টি টাইপের মহিলারা জিয়াং এর সাথে ফ্লার্ট করতে থাকে, যা দেখে জিয়াং তো অনেকটাই অস্বস্তিতে পড়ে যায়। তবে জিয়াং এর এই অবস্থা দেখে ইয়ন কিন্তু খুবই মজা পাচ্ছিল আর ইয়ন আর জিয়া মিলে তাকে নিয়ে হাসতে থাকে। তবে জিয়াং এর এখানে আসার মূল উদ্দেশ্য ছিল যাতে সে ইয়নের থেকে জুকে দূরে রাখতে পারে। তো জু যখন ইয়নকে বলে তার সাথে টিম হয়ে কাজ করার জন্য তখন জিয়াং বলে সে তার সাথে টিম হয়ে কাজ করতে চায়। জু তখন জিয়াংকে সাথে করে নিয়ে যায় ডাস্টবিন থেকে আবর্জনা পরিষ্কার করার কাজে। জিয়াং এর তো এসব কাজ করার কোনো অভ্যাসই ছিল না, তাই কাজগুলো করতে গিয়ে তার অবস্থা একদম নাজেহাল হয়ে যায়। এদিকে দুজন মহিলা জু আর ইয়নকে দেখে বলে তাদের দুজনকে কত সুন্দর মানিয়েছে, দেখে মনে হচ্ছে তারা একটা কাপল। জিয়াং তো পাশেই ছিল। সে যখন এই কথাগুলো শুনে তখন তার জুয়ের উপর প্রচন্ড রাগ হয়। তারপর এখান দিয়ে এক বৃদ্ধ লোক যাওয়ার সময় ইয়নেরকে বলে তারা যেন তার বাসাটা পরিষ্কার করে দেয়। ইয়নের বলে অন্যের বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব তো তাদের নয়, তারা স্বেচ্ছাসেবী। মানে এই নয় যে কেউ এসে তাদেরকে অর্ডার করবে। লোকটি তখন রেগে গিয়ে ইয়নের গায়ে হাত ওঠাতে গেলে জিয়াং তার হাত ধরে ফেলে এবং বলে তারা চাইলে লোকটির বিরুদ্ধে এখন অ্যাকশন নিতে পারে। লোকটি তখন মিথ্যা অভিনয় করতে শুরু করে। দেখে এমন মনে হয় যেন জিয়াং তাকে প্রচন্ড মেরেছে। লোকটি বলে একজন বয়স্ক মানুষকে মারার অপরাধে আমি তোমাদের সবার নামে বিচার ডাকবো। সেখানে জু আসলে লোকটি তার কাছেও জিয়াং এর নামে নালিশ করে। জু তখন বলে এতক্ষণ ধরে যা হয়েছে অলরেডি সেগুলো ভিডিও করে রাখা হয়েছে, তার নিজের ভালো চাইলে লোকটি যেন এখনই এখান থেকে চলে যায়। এই কথাটা শুনে লোকটিও ভয় পেয়ে এখান থেকে চলে যায়। আর এখন সাহায্য করার জন্য ইয়ন জুকে ধন্যবাদ জানালে জিয়াং বলে তুমি আমাকে তো একবারও ধন্যবাদ জানালে না। ইয়ন তখন তাকেও ধন্যবাদ জানায়। এবার জু ঠিক করে সে ইয়নের সাথে আজ ডিনার করবে। এই কথাটা শুনে জিয়াং বলে আমিও তোমাদের সাথে যাব, আমি একটা ভালো রেস্টুরেন্ট চিনি। মানে সে কিছুতেই ইয়নকে জুয়ের সাথে একা ছাড়তে চাইছিল না। ইয়ন জিয়াংকে বলে তোমার সমস্যা কি? সবসময় দেখছি তুমি আমার পিছনে লেগে রয়েছো। জিয়াং বলে তুমি কি চাও আমি জুকে বলে দেই যে আমরা একই বাসায় থাকি? তখন ইয়ন বলে আচ্ছা চলো এবার আমাদের সাথে। ডিনারের শেষে দেখা যায় জিয়াং আর জু বাজি ধরে ড্রিঙ্কস করছে। এটা দেখার জন্য যে শেষ পর্যন্ত কে জিতে। দেখা যায় এক গ্লাস ড্রিঙ্কস করার পরেই জুয়ের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। ইয়নরা তখন ক্যাব বুক করে জুকে তাদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। অন্যদিকে দেখা যায় ইমিং শ্যানকে সাথে নিয়ে এদিকে এসেছিল আশেপাশে ঘোরার জন্য। ইমিং যখন জিয়াংকে এখানে দেখে তখন সে শ্যানকে সেদিকে যেতে দেয় না। আসলে শ্যান জিয়াংকে পছন্দ করত, তবে জিয়াং সবসময় শ্যানকে ছোট বোনের মতোই মনে করত। তবে ইমিং আবার শ্যানকে পছন্দ করত, এই জন্য সে কোনোভাবেই চাইছিল না শ্যান এখনই জিয়াংকে দেখে ফেলুক। আর এখন সে কি করবে কোনো কিছু বুঝতে না পেরে সাথে সাথে শ্যানকে প্রপোজাল করে বসে। শ্যাং বারবার ইমিংকে উঠতে বলে এবং মজা করতে নিষেধ করে। এরই মধ্যে আশেপাশে অনেক ভিড় জমে যায়। ইয়ন জিয়াংকে
ওইদিকে দেখিয়ে বলে, মনে হচ্ছে কেউ কাউকে প্রপোজাল করছে, চলো আমরা সেদিকে যাই। জিয়াং বলে, সেদিকে গিয়ে আমাদের কি লাভ? এই বলে সে ইয়নকে এখান থেকে নিয়ে চলে যায়। ইমিন যখন দেখে জিয়াংরা চলে গিয়েছে তখন সে সবাইকে বলে এটা একটা প্র্যাঙ্ক ছিল। সবাই তখন বিরক্ত হয়ে চলে যায়। শ্যান নিজেও ইমিং এর উপর অনেক বিরক্ত হয়। তারপর শ্যানের পায়ে ব্যথা করতে শুরু করলে ইমিং তাকে পিঠে চাপিয়ে এভাবেই বাড়ি পর্যন্ত নিয়ে আসে। পরদিন ইমিং আর জিয়াং এর দেখা হলে ইমিং জানায় শ্যান দেশে ফিরেছে। এটা শুনে জিয়াং তো একটু অবাক হয়, কারণ সে এ খবরটা জানতো না। জিয়াং বাইরে জিয়াকে দেখে ইয়ং এর কথা জিজ্ঞাসা করে যে সে কোথায়। জিয়া জানায় ইয়ন তো আজ জুয়ের সাথে দেখা করতে গিয়েছে। জিয়াং তখনই সেখানে চলে যায় যেখানে জুরা দেখা করতে এসেছিল। জিয়াং লুকিয়ে থেকে ইয়ং আর জুয়ের কথাবার্তা শুনতে থাকে। তাদের দুজনকে একসাথে দেখে জিয়াং এর তো একদম ফেটে যাচ্ছিল। কিছুক্ষণ পর জুয়ের কাছে একটি ইম্পর্টেন্ট কল আসায় তাকে চলে যেতে হবে। জিয়াং তখন গিয়ে জুয়ের জায়গায় বসে। ইয়ং বলে, তুমি আমাকে ফলো করতে করতে এখানে পর্যন্ত চলে এসেছো, তোমার সমস্যা কি? এভাবে আমাকে ফলো করছো কেন? জিয়াং বলতে থাকে সে মোটো তাকে ফলো করেনি, সে তো এসেছে এখানকার ফেমাস চা টেস্ট করার জন্য। ইয়ন বলে, তাহলে তুমি টেস্ট করতে থাকো, আমি গেলাম। জিয়াং তখন বলে ওঠে সে আসলে চা টেস্ট করতে আসেনি, সে তো ড্রিঙ্কস করতে চায়। ইয়ন কি তার সাথে যেতে চায়? তারপর দেখা যায় ইয়ন জিয়াং এর সাথে একটি বারে এসেছে ড্রিঙ্কস করতে। ড্রিঙ্কস করার কথা ছিল জিয়াং এর, তবে দেখা যায় এখানে ইয়ং নিজেই ড্রিঙ্কস করে মাতাল হয়ে গিয়েছে। জিয়াং তাকে এবার থামতে বলে এবং বাড়িতে ফেরার কথা বলে। উঠতে গিয়ে ব্যালেন্স হারিয়ে ইয়ন তো জিয়াং এর গায়ের উপর পড়ে যায়। এমনকি ভুল করে তাদের মধ্যে রোমান্টিক একটা হয়ে যায়, ফলে পরিবেশটাই তো একদম রোমান্টিক হয়ে যায়। যাই হোক, তারপর পরের দিন সকালবেলার সিন দেখানো হয়। ঘুম থেকে উঠে ইয়ন দেখে জিয়াং তার জন্য ব্রেকফাস্ট রেডি করে রেখেছে। এটা দেখে ইয়ন তো একটু অবাকই হয়। সে জিয়াংকে জিজ্ঞাসা করে কার রাতে সে কি কোনো উল্টাপাল্টা কাজ করেছিল। ড্রিঙ্কস করার পর তার তো কিছুই মনে নেই। জিয়াং ইশারা করে বোঝানোর চেষ্টা করে যে কার রাতে ইয়ং তাকে কিস করেছে, তবে ইয়ন জিয়াং এর ইশারার মানে বুঝতে পারে না। পরের দৃশ্যে দেখা যায় ইয়ন এবং জিয়াং যখন একটি সুপার শপে কাজ করছিল তখন ওই শপে শিয়ানও আসে। শিয়ান জিয়াংকে এখানে দেখে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে। এত বেশি আওয়াজ শুনে ইয়ন এসে জিয়াংকে বলে, কাজের প্রথম দিনেই তুমি কাস্টমারদের সাথে বাজে ব্যবহার করছো। জিয়াং তখন শিয়ানের হাত ধরে বাইরে নিয়ে যায়। এই সময় আবার শপে জু আসে। সে জিয়াং এর সাথে থাকা মেয়েটাকে দেখে মনে করে সে জিয়াং এর গার্লফ্রেন্ড। এই কথাটা শুনে ইয়ং মোটেও খুশি হয় না। এদিকে জিয়াং শ্যানকে বলছিল আবারও যেন সে বিদেশে ফিরে যায়। শ্যান বলে সে তো এত দূর থেকে ছুটে এসেছে শুধুমাত্র জিয়াংকে দেখার জন্য। জিয়াং তাকে থামিয়ে আবারও বিদেশে ফিরে যাওয়ার কথা বলে এখান থেকে চলে যায়। অন্যদিকে ইয়নকে দেখা যায় সে কোনো কারণে জিয়াং এর উপর রেগেছিল, আর সেটা কেন রেগেছিল সেটা তো তোমরা বুঝতেই পারছো। এজন্য জিয়াংকে দিয়ে সে বেশি বেশি কাজ করিয়ে নিচ্ছিল। জিয়াং ইয়নকে বলে, তুমি কি কোনো কারণে জেলাস? ইয়ন বলে, আমি কেন জেলাস হব? আমার কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই যে জেলাস ফিল করব? তুমি যাও তোমার সুইট হার্টের কাছে গিয়ে রোমান্টিক রোমান্টিক কথা বলো। জিয়াং বলে শ্যান হলো জিয়াংকে দত্তক নেওয়া দম্পতির সন্তান। জিয়াং তাকে ছোট বোনের মতোই দেখে। তারপর জিয়াং তো ইয়নের দিকে একদম রোমান্টিক দৃষ্টিতে তাকিয়ে বলে, জিয়াংকে আমি ছোট বোনের মতো দেখলেও আমার কিন্তু সত্যি একটা সুইট হার্ট রয়েছে। এই কথা শুনে ইয়ন তো একটু ঘাবড়ে যায়। সে তাড়াতাড়ি করে জিয়াংকে গ্লাসটা ক্লিন করার উপদেশ দিয়ে পালিয়ে যায়। পরের দিন জিয়া শপের বাইরে থেকে জিয়াংকে দেখে বলতে থাকে, আসলে এই ছেলেটা অনেক বেশি হ্যান্ডসাম। ইয়ন বলে, তোমার চোখে সমস্যা হয়েছে, সময় থাকতে তুমি ডক্টর দেখাও। অন্যদিকে দেখা যায় ইমিং আর তার ম্যানেজার অফিসে যাচ্ছিল। ম্যানেজার ইমিং এর জন্য ড্রিঙ্কস কিনতে এসে এই শপে জিয়াংকে দেখে অবাক হয়। সে তো বারবার করে জিজ্ঞাসা করে জিয়াং এখানে কি করছে, তবে জিয়াং এমন একটা ভাব করে যেন সে তাকে চিনেই না। এদিকে ম্যানেজারের আসতে দেরি হচ্ছে দেখে ইমিংও শপে চলে আসে। তখন জিয়াং ইমিংকে বলে তার ম্যানেজারকে এখান থেকে নিয়ে চলে যেতে। ইমিংও তার ম্যানেজারকে কিছু একটা বুঝিয়ে এখান থেকে নিয়ে চলে যায়। তারপর রাতের সিন দেখানো হয়।
ইয়ন গাছপালা পরিচর্যা করতে অনেক বেশি পছন্দ করত। তার বাসাতেও বিভিন্ন ধরনের চারা গাছ রয়েছে। সে ঠিক করে সে একটি ফ্লাওয়ার শপ ওপেন করবে এবং এই চারা গাছ সহ বিভিন্ন ফ্লাওয়ার সেল করবে। তবে একটি শপ কেনার মতো পর্যাপ্ত পরিমাণ টাকা ইয়নের কাছে ছিল না। জিয়াং যখন ইয়নের এই প্ল্যান সম্পর্কে জানতে পারে তখন সে তাকে সাহায্য করতে চায়। সে তাকে একটি গাড়ি ম্যানেজ করে দেয় যাতে করে ইয়ন এখানে তার সব গাছগুলো রেখে সেল করতে পারে। তারপর দেখা যায় জিয়াং যখন ইমিং এর অফিসে আসে তখন ইমিং তাকে কিছু ছবি দেখায়। জিয়াং ইয়নদের টিমের হয়ে যখন আবর্জনা পরিষ্কারের কাজ করছিল তখন কেউ একজন এই ছবিগুলো তুলে ইন্টারনেটে ছেড়ে দিয়েছিল। ইমিং বলতে থাকে, আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে এত বড় একজন বিজনেসম্যান কিনা একটি সাধারণ মেয়ের প্রেমে পড়ে কি নাকি সাফ সাফাইয়ের কাজ শুরু করেছে। তবে জিয়াং এ বিষয়ে আর কিছুই বলে না, উল্টো সে শ্যানের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে। ইমিং বলে সে যত তাড়াতাড়ি সম্ভব শ্যানকে বিদেশে ফেরত যাওয়ার জন্য রাজি করিয়ে ফেলবে। তারপর জিয়াং চলে যেতেই শ্যাং ইমিং এর অফিসে আসে। শ্যান ইমিং এর জন্য খাবার রান্না করে নিয়ে এসেছিল। তবে এই খাবারটা ইমিং এর তো মোটেও পছন্দ ছিল না, কিন্তু যেহেতু শ্যান খাবারটা নিয়ে এসেছে তাই সে চুপচাপ খাবারটা খেয়ে নেয়। অন্যদিকে ইয়ন যেখানে ফ্লাওয়ার সেল করছিল সেখানে জু আসে এবং তার কাজে টুকটাক সাহায্য করে। বাসায় ফেরার সময় জু ইয়নকে এগিয়ে দিতে আসে। এদিকে এত রাত হয়ে যাওয়ার পরও ইয়ন বাসায় ফিরছে না দেখে জিয়াং বাসা থেকে কিছুটা দূরে এসে ইয়ং এর জন্য ওয়েট করতে থাকে। ইয়ন জিয়াংকে দেখে জিজ্ঞাসা করে সে এখন এখানে কি করছে। জিয়াং দেখে ইয়নের সাথে জুও রয়েছে। এটা দেখে তার তো ভীষণ রাগ হচ্ছিল। সে ইয়নের হাত ধরে টেনে নিজের দিকে নিয়ে নেয়। জু বলে, তোমরা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাকি? উত্তরে জিয়াং বলে, এখনো তো হয়নি, তবে তারা অনেকটাই ক্লোজ। ইয়ন তখন বলে, এরকম কিছুই না, তারা আসলে একই ফ্ল্যাটে ভাড়া থাকে। তারপর ইয়ন জুকে বিদায় জানিয়ে চলে যায়। বাসায় ফিরে ইয়ন জিয়াংকে বলে, তুমি তখন জুকে মিথ্যা কথা বলেছিলে কেন? জিয়াং ইয়নের কাছাকাছি এসে বলে, সে তো কোনো মিথ্যা বলেনি, বরং সে যা বলেছে সব সত্যি। এই কথা শুনে ইয়ন তখন ধাক্কা দিয়ে জিয়াংকে সরিয়ে দেয়, যে কারণে জিয়ানের হাতে থাকা বইটি পড়ে যায়। আর ইয়ন বইটি যখন তুলতে যায় তখন তার সেদিনের ওই কিস করার ঘটনাটা মনে পড়ে যায়। ইয়ন তো এর পর থেকে লজ্জায় আর জিয়াং এর সামনেই যেতে পারছিল না। পরের সিনে দেখা যায় ইমিং ইয়নের সব থেকে কিছু গাছ অর্ডার করে, যেগুলো দিতে ইয়ং আর জিয়াং তার অফিসে যায়। এত বড় কোম্পানি দেখে ইয়ন বলতে থাকে, আমি যা কল্পনা করেছিলাম ইমিং তো তার থেকেও বেশি রিচ। জিয়াং বলে, দেখতে হবে না কার বন্ধু। তারপর তারা ভিতরে প্রবেশ করে তো স্টাফরা তো ইয়নকে দেখে মাথা নিচু করে সম্মান দেখাতে থাকে। ইয়ন বুঝতে পারে না তারা তাকে এত সম্মান দেখাচ্ছে কেন। আসলে ইমিং আগে তার ম্যানেজারকে বলেছিল ইয়ন হচ্ছে জিয়াং এর গার্লফ্রেন্ড, এই জন্য ম্যানেজার তাকে ওয়েলকাম করার জন্য এত কিছুর ব্যবস্থা করেছিল। যাই হোক, তারপর ইমিং এর বাড়ির দৃশ্য দেখানো হয়। ইমিং যখন শাওয়ার নিচ্ছিল তখন শ্যান ভুল করে সেখানে ঢুকে পড়ে এবং পা স্লিপ করে ইমিংকে সাথে নিয়ে পড়ে যায়। ফলে ভুল করে তো তাদের মধ্যে কিস হয়ে যায়। এদিকে ইয়ন আর জিয়াং যখন গাড়িতে করে বাড়ি ফিরছিল তখন ঝাঁকুনির জন্য ইয়ন জিয়াং এর কিছুটা কাছাকাছি চলে আসে। জিয়াং তো তখন এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে ইমিংকে কিস করায় তার সামনে যেতে শ্যানের তো খুবই অকওয়ার্ড ফিল হচ্ছিল। এবার অফিসে ইমিং এর অ্যাসিস্ট্যান্ট শ্যানকে বলে, ইমিং স্যার তো সেই কখন থেকে আপনার আনা লাঞ্চের জন্য ওয়েট করছে, আপনি এখনই তার কেবিনে চলে যান। তারপর শ্যান লাঞ্চ বক্সটা ইমিং এর দিকে এগিয়ে দেয়। কথার এক পর্যায়ে সে বলে, আমি কুকিং এ তেমন একটা এক্সপার্ট না, তবু আমি এই সকল রেসিপিগুলো খুব ভালোভাবে রান্না করার চেষ্টা করেছি শুধুমাত্র জিয়াংকে খাওয়াবো বলে। ইমিং যখন এই কথাটা শোনে তখন তো তার অনেক খারাপ লাগে, কেননা সে তো ভেবেছিল শ্যান তার জন্যই খাবারগুলো তৈরি করে নিয়ে আসে। যাক, তারপর দেখা যায় ইয়ন আজ যখন কাজের জন্য জুয়ের অফিসে আসে তখন জু তাকে তার মনের কথা বলতে চায় যে সে তাকে পছন্দ করে। তবে জুয়ের কথাটা বলার সাহসী হচ্ছিল না, এমনকি সে ইয়নের জন্য একটি নেকলেসও কিনে রেখেছিল
তাকে দিবে বলে। এদিকে দেখা যায় জিয়াং আবারও তার কোম্পানি ফিরে পেয়েছে এবং যে লোকটি জিয়াং এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে সিওর পদ থেকে সরিয়ে দিয়েছিল তাকে এখন কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে। লোকটি বলতে থাকে, জিয়াং, আমি তোমাকে ছাড়বো না, এর প্রতিশোধ তো আমি অবশ্যই নিব। অফিসের কাজ শেষে জিয়াং আবারও ইয়নদের সাথে কাজে লেগে পড়ে। তারা আজ এসেছিল একজন বৃদ্ধ মহিলাকে সাহায্য করতে। রুমের লাইট ঠিক করে নামার সময় জিয়াং পড়ে যেতে গেলে ইয়ন তাকে ধরে নেয়। পাশ থেকে দুজন মহিলা তখন বলতে থাকে, বাহ, কি সুন্দর রোমান্টিক দৃশ্য, মনে হচ্ছে তারা যেন সত্যি কোনো কাপল। এই কথা শুনে তারা দুজন তো দুজনের কাছ থেকে সরে দাঁড়ায় আর মহিলাগুলো এই ব্যাপারটা নিয়ে হাসতে থাকে। তারপর যখন ইন্টারনেটে তারা দেখে জিয়াং একটি বিশাল বড় কোম্পানির সিইও, তখন তো তারা পুরাই শক। যাই হোক, এবার জিয়াংরা যখন বাসায় ফিরছিল তখন পথের মধ্যে তাদের শ্যানের সাথে দেখা হয়ে যায়। শ্যান জিয়াংকে জিজ্ঞাসা করে সে কেন তাদের বাসায় যাচ্ছে না আর এই মেয়েটির সাথে সে কেনই বা সবসময় ঘুরে। ইয়ন কিছু বলতে গেলে শ্যান তার সাথে খারাপ আচরণ করে। জিয়ান তখন রেগে গিয়ে বলে, তোমাকে না কতবার বলেছি আমাদের থেকে দূরে থাকতে, কিন্তু না, তুমি তো সবসময় আমার পিছনে পড়ে থাকো। তোমাকে আমি আগেও স্পষ্ট করে জানিয়েছি তোমার জন্য আমার কোনো ফিলিংস নেই, আমি তোমাকে ছোট বোনের মতো মনে করি। যত দ্রুত সম্ভব এই কথাগুলো মাথার ভিতরে ঢুকিয়ে নাও আর আবারও বিদেশে ফেরত চলে যাও। কথাগুলো বলে জিয়াং ইয়নকে নিয়ে চলে যায়। শ্যানের তো অনেক খারাপ লাগে জিয়াং এর কথায়, এই জন্য সে কান্না করতে শুরু করে। তখনই এমিং এসে তাকে সামলায়। পরের দিন দেখা যায় আজ ভলেন্টিয়ার কমিউনিটিতে ইয়নদের শেষ দিন, এই জন্য তাদেরকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে জু ইয়নকে সে নেকলেসটি দিয়ে প্রপোজাল করে যেটি সে আগেই ইয়নের জন্য কিনে রেখেছিল, তবে ইয়ন তাকে মানা করে দেয়। জু বুঝতে পারে ইয়ন হয়তো জিয়াংকে পছন্দ করে, সে তাদের জন্য শুভ কামনা জানায়, তবে মনে মনে সেও বেশ কষ্ট পায়। তারপর জিয়াং ইয়নকে জিজ্ঞাসা করে জু তাকে ডেকেছিল কেন। ইয়ন বলে, কেন, তাতে তোমার কি। জিয়াং তখন ইয়নের কাছে এসে বলে, কারণ ইয়নের পাশে তার অন্য কাউকে একদমই সহ্য হয় না। এটা বলে জিয়াং ইয়নকে করে আর বলে সে তাকে ভীষণ ভালোবাসে, সে ছোটবেলা থেকেই। ইয়ন তো এই কথাটা শুনে লজ্জা পেয়ে চলে যায়। তারপর থেকে দেখা যায় তারা দুজন কাপল হয়ে গিয়েছে এবং খুবই আনন্দের সাথে দিন পার করছে। একদিন ইয়ন জিয়াং এর অফিসে গিয়ে দেখে মিটিং এ জিয়াং প্রেজেন্টেশন দিচ্ছে। এটা দেখে ইয়ন জিয়াংকে ভুল বুঝে। সে মনে করে জিয়াং এতদিন তার কাছাকাছি যাওয়ার জন্য মিথ্যা কথা বলেছিল, যে সে দেউলিয়া হয়ে গিয়েছে, তার বাড়ি গাড়ি সমস্ত কিছু ব্যাংক দখল করে নিয়েছে, আর সে ভুল বুঝে চলে যায়। পরে রাতের বেলা জিয়াং ইয়নের জন্য ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছিল। অনেকক্ষণ ধরে ওয়েট করার পরও ইয়ন আসে না, এমনকি জিয়াং এর ফোনটাও ধরে না। জিয়াং তখন বাসায় গিয়ে দেখে ইয়ন চুপচাপ বসে রয়েছে। জিয়াং জিজ্ঞাসা করে সে ডিনারে কেন আসলো না। ইয়ন তখন জিয়াংকে বাসা থেকে বের হয়ে যেতে বলে। জিয়াং বুঝতে পারছিল না হঠাৎ করে ইয়নের আবার কি হয়ে গেল। ইয়ন তখন বলে সে সবকিছু জেনে গিয়েছে। জিয়াং এতদিন দেউলিয়া হওয়ার মিথ্যা অভিনয় করে তাকে ঠকিয়েছে। জিয়াং বলে সে সত্যি সবকিছু হারিয়ে ফেলেছিল, তবে কয়েকদিন আগেই আবার সবকিছু ফিরে পেয়েছে। জিয়াং ঠিক করেছিল আজ ডিনারে সে এই সবকিছু ইয়নকে বলবে। তখনই ইয়ন জিয়াংকে থামিয়ে বলে, অনেক হয়েছে মিথ্যা কথা, আর নয়। ইয়ন জিয়াংকে বাসা থেকে এখনই চলে যেতে বলে। তবে জিয়াং চলে যাওয়ার পর ইয়ন প্রতিটা সময় তাকে মিস করতে থাকে। সন্ধ্যায় ইয়ন যখন একটি ক্যাফেতে বসেছিল তখন জিয়ান আসে তার সাথে কথা বলতে, তবে ইয়ন তাকে ইগনোর করে চলে যায়। ওই দিন ইয়ন তার বাড়িতে একটি গাছের চারা খুঁজে পাচ্ছিল না, এই জন্য সে ইমিংকে ফোন করে আর বলে সে যেন জিয়াংকে জিজ্ঞাসা করে জিয়াং ইয়নের সবচেয়ে পছন্দের গাছটি কোথায় রেখেছে। জিয়াং তখন ইমিং এর পাশেই ছিল। সে ইমিংকে ইশারা করে বলতে থাকে জিয়াং গাছটি তার সাথে করে নিয়ে এসেছে। গাছটি ফেরত নিতে হলে ইয়নকে জিয়াং এর বাসায় আসতে হবে। তো শুধুমাত্র গাছটি ফেরত নিতে ইয়ং জিয়াং এর বাসায় আসে। জিয়াং তখন বাসায় ছিল না। ইয়ং দেখে তার এবং জিয়াং এর ছোটবেলার একটি ছবি দেয়ালে ঝুলিয়ে রাখা হয়েছে।
ইমিং তাকে তার গাছটি ফেরত দেয়। সেই সাথে আরো কিছু গাছ দেখিয়ে বলে, জিয়াং এগুলো কেন লাগিয়ে রেখেছে জানো? কারণ এগুলো হচ্ছে তোমার পছন্দের গাছ। ইমিং বলে, জিয়াং সত্যি তোমাকে অনেক ভালোবাসে। তারপর ইয়নের মাথায় ইমিং এর বলা কথাগুলোই ঘুরছিল। সে জিয়াংকে তখন ফোন করে কথা বলার জন্য। ওই সময় ইয়ংকে কিডন্যাপ করে জিয়াং এর অফিসের সে লোকটি, যাকে কিনা কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল। লোকটি জানতো ইয়ং জিয়াং এর গার্লফ্রেন্ড, আর তাই জিয়াং এর ওপর প্রতিশোধ নিতেই সে ইয়ংকে কিডন্যাপ করেছিল। এবার জিয়াং ফোনের ভিতর থেকে ইয়নের চিৎকার চেঁচামেচি শুনতে পারছিল। ইয়ন অজ্ঞান হয়ে গেলে লোকটি জিয়াংকে বলে, পারলে সে যেন মেয়েটিকে বাঁচিয়ে নেয়। তারপর যখন ইয়নের জ্ঞান ফিরে, তখন সে জানতে পারে লোকটি কেন তাকে কিডন্যাপ করেছে। ইয়ন বলে, সে আর এখন জিয়াং এর গার্লফ্রেন্ড নয়, তাদের তো ব্রেকআপ হয়ে গিয়েছে। জিয়াং কখনই আসবে না তাকে বাঁচানোর জন্য, তাই লোকটি যেন তাকে ছেড়ে দেয়। ওই সময় জিয়াং সেখানে এসে পড়ে। সে মূলত ইয়নের লোকেশন ট্র্যাক করেছিল। এখন কিছুক্ষণ ফাইটের পর জিয়াং ইয়নকে লোকটির হাত থেকে বাঁচিয়ে নেয়। ইয়ন বলে সে তাকে বাঁচিয়েছে বলে যেন এটা মনে না করে সে ইয়নকে মাফ করে দিয়েছে। জিয়াং তখন ইয়নকে জড়িয়ে ধরে সরি বলে, কারণ তার জন্যই ইয়নকে আজ এই বিপদে পড়তে হয়েছে। জিয়াংও অনেক ভয় পেয়ে গিয়েছিল, ইয়নের যদি কিছু একটা হয়ে যেত তখন সে কি করত। এখানে জিয়াং ইয়নের কাছে একটা চান্স চায় সবকিছু আবারও ঠিক করে নেওয়ার জন্য। পরদিন জিয়াং ইয়নকে নিতে আসে। ইয়ন বলে, আমরা কোথায় যাচ্ছি? জিয়াং উত্তর দেয়, এটা একটা সারপ্রাইজ। দেখা যায় জিয়াং ইয়নকে একটি অনাথ আশ্রমে নিয়ে এসেছিল। ছোটবেলায় তারা যেখানে থাকতো সেখানে আর কি। এখানে আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। অনেক পরিবার ইয়নকে অ্যাডপ্ট করার জন্য আসতো। ততদিনে ইয়নের জিয়াং এর সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। এজন্য সে জিয়াংকে ছেড়ে কিছুতেই কোথাও যেতে চাইতো না। এজন্য জিয়াং ভেবেছিল সে যদি এখান থেকে আগে চলে যায় তাহলে ইয়ন আর কোনো পরিবারকে না করবে না। জিয়াং চাইছিল ইয়নকে যদি কোনো পরিবার অ্যাডপ্ট করে তাহলে অত্যন্ত সে একটা সুন্দর জীবন পাবে। এই চিন্তা করেই একদিন জিয়াংকে একটি পরিবার অ্যাডপ্ট করতে আসলে সে তাদের সাথে চলে যায়। জিয়াং শেষ একবার ইয়নের সাথে দেখা করতে চাইছিল, তবে ফ্লাইটের টাইম হয়ে যাওয়ায় পরিবারটি জিয়াংকে তাড়াতাড়ি করে নিয়ে চলে যায়। সেদিন ইয়ন জিয়াং এর জন্য অনেক কান্না করেছিল। তারপর ইয়ংকে অনেক পরিবার অ্যাডপ্ট করতে আসলো। সে এই অনাথ আশ্রম ছেড়ে কোথাও যায়নি। আর এখান থেকে সিনটা আবারও বর্তমানে চলে আসে। বর্তমানে জিয়াং ইয়নকে বলে, আমি সেদিন প্রথম দেখাতেই তোমাকে চিনে ফেলেছিলাম, যেদিন তুমি আমার কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে এসেছিলে। ইয়ন বলে, এর মানে তুমি ইচ্ছে করে আমাকে সেদিন ইন্টারভিউ থেকে রিজেক্ট করেছিলে। ইয়ন তো রাগ করে চলে যেতে থাকে। তখন জিয়াং বলে সে আবারও তাকে হায়ার করতে চেয়েছিল, কিন্তু তার আগেই তো কোম্পানিতে ঝামেলা শুরু হয়ে গিয়েছিল। পরের দিন সকাল সকাল জিয়াং এসে হাজির হয় ইয়নের বাড়িতে। ইয়ন জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। উত্তরে জিয়াং বলে ইয়ন যেখানে থাকবে জিয়াং এরও তো সেখানেই থাকার কথা। তারপর জিয়াং ইয়নের বাসার সব কাজ করতে শুরু করে দেয়, এই যেমন গাছে পানি দেওয়া, খাবার বানানো, এসব আর কি। আর ইয়ন তো বসে বসে জিয়াংকে দেখতে থাকে আর ভাবতে থাকে জিয়াং কতটা হ্যান্ডসাম এবং কেয়ারিং। তারপর যখন ইয়ন দেখে জিয়াং তার গাছগুলো এত পরিমাণ পরিচর্যা করছে যে গাছগুলো প্রায় মরেই গেছে, তখন তো সে চিৎকার করে জিয়াংকে ডাকতে থাকে। আর জিয়াং বাহানা দেখিয়ে বাইরে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় জিয়াং আর ইয়ন একটি রেস্টুরেন্টে এসেছে। তাদের সাথে জিয়াং এর ম্যানেজার আর জিয়াও ছিল। এখানে জিয়াং তো সবার আড়ালে ইয়নের হাত ধরে বসেছিল। ইয়ন হাত ছাড়ার জন্য বলল সে কিছুতেই হাত ছাড়ছিল না। এ নিয়ে তাদের খুনসুটি চলতেই থাকে। অন্যদিকে দেখা যায় ইমিং সাহস করে শ্যানকে প্রপোজাল করে ফেলে এবং শ্যান এবার তাকে অ্যাকসেপ্ট করে নেয়। আর এখানে তাদের দুজনও মিল হয়ে যায়। তবে ইমিং শ্যানকে বলে আগে বিদেশে গিয়ে শ্যান যেন তার পড়াশোনাটা কমপ্লিট করে, ততদিন পর্যন্ত ইমিং তার জন্য ওয়েট করবে। এদিকে দেখা যায় জিয়াং একটি ফ্লাওয়ার শপ কিনেছিল ইয়নের জন্য, যেটা ইয়নের অনেক দিন ধরেই কেনার ইচ্ছা ছিল। তবে ইয়ন জিয়াং এর থেকে এটা নিতে চাইছিল না। এজন্য জিয়াং বলে সে তো এই শপটির উপর ইনভেস্ট করেছে এবং সেখানে ম্যানেজারের দায়িত্ব ইয়নকে রাখতে চাইছে। ইয়ন কি এই দায়িত্ব পালনের জন্য রাজি আছে? ইয়ন তখন সহজেই হ্যাঁ বলে দেয়। জিয়াং তখন তাকে বিয়ের জন্য প্রপোজাল করে, আর এত ইয়ন রাজি হয়ে যায়। তারপর তারা দুজন কাছাকাছি চলে আসে এবং হাত ধরে হাঁটতে শুরু করে এক নতুন জীবন শুরু করার উদ্দেশ্যে। আর তাদের এই সুন্দর মোমেন্টের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।